নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল 30শে জুন থেকে শুরু হয়েছে 4 দেশের বিদেশ মন্ত্রীদের বৈঠক। চলবে আগামীকাল 2রা জুলাই পর্যন্ত। এই 4 দেশ কোনটা? ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা। এই 4 দেশ মিলিতভাবে তৈরি করেছে একটি সংস্থা, যার পুরো নাম হলো কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, সংক্ষেপে কোয়াড। তারই বৈঠক। এর আগে ট্রাম্প ক্ষমতা গ্রহণের সময় জানুয়ারির 21 তারিখে বসেছিল এই বৈঠক। তারপর এই জানুয়ারি পর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 5 মাস পেরিয়ে যাওয়ার পর আবার বসছে এখন বসছে বিদেশ মন্ত্রীদের বৈঠক 4টি দেশের। এরপরে বসবে দেশের প্রধানদের বৈঠক, মানে আমেরিকার রাষ্ট্রপতি আসবেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আসবেন, জাপানের প্রধানমন্ত্রী আসবেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকবেন। সেই বৈঠক বসবে ভারতে এই বছরের শেষে, সম্ভবত অক্টোবর নভেম্বর নাগাদ। বাংলাদেশ কোয়াডের অন্তর্ভুক্ত নয়। তাহলে কেন বাংলাদেশের নাম এই কোয়াডের বৈঠক প্রসঙ্গে কেন বাংলাদেশের নাম আনছি? তার কারণ হচ্ছে, কোয়াডের কাজ হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষা, নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিকতা রক্ষা করার। সেই রক্ষা করার নিশ্চিত করার জন্য কোয়াড তৈরি হয়েছিল এবং বাংলাদেশ এই অঞ্চলে পড়ে। সুতরাং বাংলাদেশের ব্যাপার নিয়ে আলোচনা হবেই। এই বাংলাদেশ এখন টালমাটাল অবস্থায়। ইউনূসের শাসনে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনা যে জঙ্গিদের জেলে ঢুকিয়ে দেশকে জঙ্গিবাদের হাত থেকে অনেকখানি মুক্ত করেছিলেন, ইউনূস সেই জঙ্গিদের গণহারে জেল থেকে মুক্ত করে দেশটাকে তাদের জন্য মুক্তাঞ্চল করে দিয়েছে। এবং এই মুক্তাঞ্চল করাটা যে শুধু বাংলাদেশের পক্ষে ক্ষতিকর তা নয়, এই উপমহাদেশ, বিশেষ করে ভারতের পক্ষে এই জঙ্গিদের মুক্তাঞ্চল হওয়াটা ভারতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং এই উপমহাদেশের শান্তির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই জঙ্গিরা ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যথেচ্ছ আক্রমণ শুরু করেছে বাংলাদেশে। সরকারি মদতে ভাঙা হচ্ছে হিন্দুর মন্দির, বিগ্রহ ভাঙচুর হচ্ছে, অবমাননা করা হচ্ছে বিগ্রহের। 2-3 দিন আগে ঢাকায় ভাঙা হয়েছে দুর্গা মন্দির। মন্দির ভাঙলেও কথা ছিল, কিন্তু মন্দির ভাঙার সাথে সাথে সেখানে মন্দিরের যে প্রতিমা ছিল সেই প্রতিমাও ভাঙচুর করে তার উপরে ভাঙচুর করা হয়েছে। এছাড়া হিন্দুর সম্পত্তি জবরদখল, হিন্দু চাকরিজীবীদের চাকরি খেয়ে নেওয়া, হিন্দু মহিলাদের ধর্ষণ বেপরোয়াভাবে চলছে। আইন আদালত অক্ষম, পুরোটাই চলছে সরকারের প্রকাশ্য এবং অপ্রকাশ্য মদতে। আর এসব খবর আর চেপে রাখা যাচ্ছে না। তা যতই মেইন স্ট্রিম মিডিয়াকে ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে চুপ করে রাখুক না কেন অন্তর্বর্তী সরকার, খবর বেরিয়ে আসছে এবং দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী জুড়ে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ব্রিটেন, ইউনিয়নের বাকি দেশ সবাই, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত ইউনূসের আমলে ধর্মীয় জঙ্গিবাদের বৃদ্ধি নিয়ে, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ। ব্রিটেনের প্রধানমন্ত্রী ইউনূসের বিগত সফরে তার সঙ্গে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা করেননি ইউনূসের সঙ্গে। ফরাসি প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, মানে ইউনূসের সঙ্গে। আন্তর্জাতিক আদালতে মামলা শুরু হয়েছে ইউনূসের বিরুদ্ধে। এখানে গণতন্ত্র হত্যার মামলা, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মামলা, পুলিশ হত্যা এবং অন্যান্য গণহত্যার মামলা। এসব বিষয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এসব বিষয় কেন কোয়াডের বৈঠকে আসবে? তার কারণ আগেই বলেছি কেন আসবে। তার কারণ বাংলাদেশ এই ইন্দো প্যাসিফিক যে
অঞ্চল, এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ দেশ। এর আগে 21শে জানুয়ারি বলেছি যে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক, এবং সেই বৈঠকে কি আলোচনা ও সিদ্ধান্ত হয়েছিল সে ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিকে নজর দিলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়েছে। সেই বৈঠকের পর ভারতের পররাষ্ট্র দপ্তর যে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছিল, একবার আপনাদের সামনে সেটা দেখাচ্ছি, একবার দেখুন। আমিও পড়ে যাচ্ছি। জয়েন্ট স্টেটমেন্ট বাই দ্য কোয়াড ফরেন মিনিস্টার্স জানুয়ারি 21, 2025। এর খবরটা বেরোচ্ছে, স্টেটমেন্টের ডেট হচ্ছে জানুয়ারি 22, 2025, অর্থাৎ পরের দিন। The Secretary of the State of the United States and the Foreign Ministers of Australia, India and Japan met today in Washington, D.C. to reaffirm our shared commitment to strengthening a free and open Indo-Pacific, where এই প্রসঙ্গটা ভালোভাবে লক্ষ্য রাখুন, এই অঞ্চলের where the rule of law, আইনের শাসন, ডেমোক্রেটিক ভ্যালুস, গণতান্ত্রিক যে সমস্ত ভ্যালুগুলো আছে, গণতান্ত্রিক বোধ ইত্যাদি, সভারেন্টি তাদের সার্বভৌমত্ব, অ্যান্ড টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং আঞ্চলিক যে অখণ্ডতা, সেই অখণ্ডতা, আর দিজ আর আপহেল্ড অ্যান্ড ডিফেন্ডেড। অর্থাৎ এই সমস্তগুলোকে আপহেল্ড করা হবে, প্রতিষ্ঠা করা হবে এবং তাদের সপক্ষে কাজ হবে। আওয়ার ফোর নেশনস মেনটেন আওয়ার কনভিকশন that international law, economic opportunity, peace, stability and security in all domains, including the maritime domain, underpin the development and prosperity of the peoples of the Indo-Pacific। অর্থাৎ এই অঞ্চলের জনগণের জন্যে যা উপযুক্ত, যেগুলো করবার কথা সেগুলো করা হবে, এই কথা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এরপরে আরও আছে, আমি একবার পড়ে যাচ্ছি। উই অলসো স্ট্রংলি অপোজ any unilateral actions that seek to change the status quo by force or coercion. We are committed to strengthening, অর্থাৎ কোনো এই আমাদের চারটে দেশের মধ্যে কিংবা অন্য কোনো দেশ এই অঞ্চলের অখণ্ডতা এবং এর মধ্যে যদি কেউ কিছু অন্যরকমের বিভেদ আনতে চায়, তাদের সার্বভৌমত্বের পক্ষে যদি ক্ষতিকর কিছু করতে চায়, তাহলে আমরা তার জন্যই লড়ব। এই কোয়াড তার জন্যে লড়াই করবে। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে পড়ে, সুতরাং বাংলাদেশ অশান্ত যাতে না হয়, যাতে সেখানে সুস্থ গণতান্ত্রিক জঙ্গিমুক্ত সরকার ও ব্যবসা কাজ করে, সেটা দেখার দায়িত্ব ও কর্তব্য কোয়াডের। এটা কোয়াড এর আগে 21শে জানুয়ারিতে যে মিটিং হয়েছে, সেখানে মোটামুটি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। মোদি ট্রাম্পের ফেব্রুয়ারির বৈঠকের পর এটাই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। গত 4 মাসে ট্রাম্পের মস্তিষ্কের পারদ অনেক ওঠানামা করার পর ঘা খেয়ে এখন অনেকটা ধাতস্থ হয়েছে, এবং তিনি বুঝেছেন যে ভারতকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, সেটা এতদিন এড়িয়ে চললেও এখন সেটা পরিষ্কার বুঝতে পেরেছেন। গতকালই আগে উনি বলেছেন ভারতের সাথে ট্যারিফ নিয়ে তিনি একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমঝোতা করছেন, এবং তার মানে তিনি বুঝে গেছেন যে ভারতকে বাদ দিয়ে চলবে না, এবং এটাও বুঝেছেন যে বাংলাদেশ নিয়ে আমেরিকা নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেই সিদ্ধান্ত নিতে গেলে ভারত তার বিরোধিতা করবে। এই পরিস্থিতিতে তাহলে আমেরিকা ওই যে চেয়েছিল যে করবে, তাদের একটা ইকোনমিক করিডর, যে হিউম্যান করিডর দেওয়ার যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব, তারপরে আরও যেসব প্রস্তাব, ওখানে ঘাঁটি বসাবার যে প্রস্তাব, এই প্রস্তাবগুলো চীনের প্রভাব দমন করার জন্যে বাংলাদেশে ঘাঁটি স্থাপন করাটা কতটা জরুরি সেটা আমেরিকা বোঝাবে, কিন্তু ভারতও সেখানে বোঝাবে যে এই ঘাঁটি তখনই হতে পারে যখন সে দেশের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়। এবং এই প্রস্তাবের ভারত বলতে পারে
যে এখন যে ইউনূস সরকার আছে, সেই ইউনূস সরকার একটি অবৈধ সরকার, দখলদার সরকার, এবং এই দখলদার সরকার এত বড় ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সুতরাং ইউনূস, আর এখানে দেখুন, এবং তার জন্য ভারত কি বলবে? ভারত বলবে যে এখন এই কথা নয়, ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিতে পারবে না, আমেরিকা আপাতত চুপচাপ থাকুক, তারপরে দেখা যাবে যে এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেখানকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি বৈধ সরকার আসার পর। ইউনূস এখানে আরেকটি বড় ভুল করেছেন, চীনের সঙ্গে দহরম মহরম করে। কথা মনে রাখতে হবে যে কোয়াড তৈরি হয়েছে চীনের প্রাধান্য খর্ব করার জন্য। সুতরাং ইউনূসের ওই চীন ঘনিষ্ঠতা, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে মিলে জোট তৈরির যে চেষ্টা বাংলাদেশ করছে, আপনারা জানেন 3-4 দিন আগেই না, গত 21শে জুন সেখানে চীনে বসে সেখানটাতে আমেরিকা সেখানে বসে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ, এরা 3 দেশ মিলে একটা জোট তৈরি করবার জোট তৈরি করেছে। এবং সেই জোটের মুখ্য উদ্দেশ্য হলো এই অঞ্চলে যাতে কোয়াডকে বাইপাস করে কোয়াডের সাথে লড়াই করবার জন্য একটা জায়গা যাতে খুঁজে পায়। সুতরাং বাংলাদেশের ইউনূস সরকার বর্তমানে যে ওই একদিকে চীন আর একদিকে আমেরিকা, দু হাতে দুধও খাবো তামাকও খাবো, দুদিকেই রয়েছে, এই জিনিসটা আর চলবে না। সুতরাং জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তিনি বাংলাদেশের সমস্ত ডকুমেন্টেশন নিয়ে তিনি চলে গেছেন ওয়াশিংটন ডিসিতে, এবং সেখানে গতকাল থেকে শুরু হয়েছে 30শে জুন, 1 জুলাই, 2 জুলাই 3 দিনের বৈঠক। বহু বিষয় আলোচনা হবে এবং এই আলোচনার মধ্যে অবশ্যই থাকবে বাংলাদেশ। সারা পৃথিবী জুড়ে এখন বাংলাদেশের ওপরে চাপ আসছে, সেটা হচ্ছে যে অবিলম্বে এই বছরের মধ্যেই যাতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয়। ফ্রি ফেয়ার ইলেকশন কতটা কি হবে সেটা দেখবার জন্যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এবার আসবেন। আর ইনক্লুসিভ ইলেকশন মানে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, এই দাবি ইতিমধ্যে পশ্চিমের দেশগুলো দিয়ে দিয়েছে, বলেছে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত গত কয়েকদিন আগে খলিলুর রহমান গিয়ে যে সেখানকার আমেরিকা যুক্তরাষ্ট্রের সহ পররাষ্ট্র সচিব, তার সাথে যে মিটিং করেছেন, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ভারতের যে বাংলাদেশে ওই আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে নিষিদ্ধ করে তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া, এটা আমেরিকা মানবে না। আমেরিকা চায় ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আপাতত এই মুহূর্তে আপনারা সকালে দেখতেও পাচ্ছেন যে বান্দরবান, ওই চট্টগ্রাম এলাকায় আমেরিকার ঘাঁটি তৈরির ব্যাপারটা, সমস্ত আমেরিকান সৈন্য সেখান থেকে চলে গেছে তা বলবো না, এখনও রয়েছে, কিন্তু তাদের চেষ্টাটা আপাতত থমকে আছে। এবং থমকে আছে ওই চট্টগ্রাম বন্দর ইত্যাদি নিয়েও আজকাল কথা শুনছেন না। সমস্ত ব্যাপার নিয়ে কথা এবার সামনের দিকে আসবে। এটা মনে রাখতে হবে, আমেরিকা তার যা খুশিতে তাই আর করতে পারবে না। ক্ষমতায় দ্বিতীয়বার বসার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথায় হয়েছিল, এটা এসে গিয়েছিল মাথায় একটা, কি বলবো, একটা বড় কিলবিল করছিল যে তিনি পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ। সেই শক্তিধর দেশের শক্তি যে এখন অনেকটাই কন্ট্রোলড, এটা তিনি বুঝতে পারেননি। যত দিন যাচ্ছে তত বুঝতে পারছেন, তত পিছিয়ে আসছেন। সুতরাং বাংলাদেশ নিয়ে বৈঠক ওয়াশিংটন ডিসিতে কোয়াডের 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হচ্ছেই। দক্ষিণ আমাদের সাউথ ব্লকের খবর, এখানে আলোচনা হচ্ছে, এবং হয়তো এখান থেকে এই ঘোষণায় এমনটাও হতে পারে যে কবের মধ্যে ইলেকশন করতে হবে বাংলাদেশে এবং আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে হবে, সেই ব্যাপারেও একটা নির্দিষ্ট নির্দেশও বলতে পারেন, কিংবা বলতে পারেন তাদের প্রস্তাব, সেই প্রস্তাবটা এসে যাবে। আমরা আপাতত তার দিকেই অপেক্ষা করে বসে আছি, এই কোয়াডের বৈঠকে কি হলো না হলো। আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।